তাহলে বিএনপি 90টি সিট কনফার্ম পাবেই, এর নিচে নামবে না। জামাত 50টি সিট পাবেই, এর নিচে নামবে না। আর বলেছিলাম এনসিপি, আমি তো বলেছিলাম 4-5টি সিটের কথা। আর 13-14টা সিটের কথা আমরা বলেছিলাম স্বতন্ত্র পাবে। আর বাকি 121টি সিটের কথা আমরা বলেছিলাম যে 121টি সিট এর মধ্যে বিএনপি এগিয়ে আছে। এই 121টি সিটের মধ্যে বিএনপি এগিয়ে আছে, বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা আছে। এখন সেই ক্ষেত্রে আমাদের কাছে যে তথ্যপাত্য ছিল, সেই তথ্যগুলো ছিল হলো বাংলাদেশের মানুষ মজলুমদের পক্ষে অবস্থান নেয়। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হলো ইন্টারিম গভর্নমেন্ট আর বিএনপি কে গুলিয়ে ফেললে চলবে না। বিএনপি যারা লুট লেভেলে চাঁদাবাজি করেছে, করে নাই আমি তা বলবো না, যারা করেছে, বড় নেতারা খুব বেশি করেছে সেটা বলছি না, কিন্তু রুট লেভেলে যারা ছোট ছোট নেতা তারা চাঁদাবাজি করেছে, সেই চাঁদাবাজদের বিএনপি বহিষ্কার করেছে। 8,500 বহিষ্কার করেছে। এই 8,500 লোককে আইনের আওতায় যদি আনতে পারতেন ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে চাঁদাবাজি বাংলাদেশ থেকে নির্মূল হতো। এখন বিএনপি চাঁদাবাজদের আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে কি দিবে না, বিএনপি সরকার গঠন করার পর সেটা বলা যাবে। দুই হলো, আমরা শুরুতেই টকশোতে বলেছি, আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন প্রয়োজন। সেই ক্ষেত্রে শুরুতেই যদি ইন্টারিম গভর্নমেন্ট জামাত কিংবা জামাত অ্যালায়েন্স, এনসিপি কিংবা বিএনপি এদের কাছে একটা তালিকা চাইতো যে কিছু লোক নিয়োগ দিত, সেটা হতে পারতো 50,000, হতে পারতো 20,000, 30,000 প্রশাসনের লোক নিয়োগ দিত, তাহলে এই যে মব কালচার যেটার মধ্যে আমরা ঢুকেছিলাম, এই মব কালচার মানুষ পছন্দ করে না। আমি একবার ফোন করেছিলাম একজন ওসিকে, আমার এক আত্মীয়র ব্যাপারে, যে তার বাসায় ডাকাতি হচ্ছে মোহাম্মদপুরে। ওসি সাহেব বললেন যদি উনি বেঁচে থাকেন আগামীকাল এসে একটা জিডি করে যেতে বললেন। এই হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ছিল, ক্রমান্বয়ে উন্নতি ঘটেছে। তো সেইখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ঘাড়ে যে পরিমাণ কাদা ছোড়াছড়ি, বিএনপির যে কোনো নেতা একটা ভালো কথা বললেও তারা মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় আছে। জনগণ বুঝে ফেলছিল যে জিনিসটি আসলে বিএনপি তো ক্ষমতায় না, যে অপরাধগুলো বিএনপির কাছে আসছে বিএনপি বহিষ্কার করছে। সেই ক্ষেত্রে যে পরিমাণ ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্ট, জামাত এবং এনসিপি বিএনপি কে যেভাবে উল্লঙ্ঘন করবার চেষ্টা করেছে, বড় বড় জাতীয় নেতা যারা সাফার হয়েছে, আমরা তো দেখেছি যে কারা সাফার হয়েছে। তো এই সাফারারদের বিরুদ্ধে যে পরিমাণ কুৎসা রটিয়েছে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কুৎসা রটিয়েছে, এই কুৎসার কারণে জনগণ ব্যালটের মাধ্যমে রুখে দিয়েছে যে এরকম ন্যারেটিভ তৈরি করে ক্ষমতায় যাওয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে একটি পোস্ট দিলে এসে, ভাই আপনি দ্বিমত থাকতে পারে, আমার কথার সাথে আপনি দ্বিমত করে, আমিও দ্বিমত করব, কিন্তু অশোভন আচরণ করে বকাবাজ্য করছেন, তা আমরাও তো লেখাপড়া যারা মানুষ এটা তো নিতে পারি না, তারপরে তো কোনো উত্তর দেই না। ফেসবুকে একসময় লেখাই যেত ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছি, কিন্তু আমরা যে শুনি যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনি কি মনে করেন? ইঞ্জিনিয়ারিং বলতে টোটাল ভোটের মাঠে প্রত্যেকটি থানা পর্যায়ে তো একজন করে নিশ্চিত ছিলই, আমাদের টিম কাজ করেছে, কিন্তু আপনিও জানেন ব্যক্তিগত তরফে, আমিও জানি। তো এখানে আপনার এই কথার জবাব তো নাই যে আমিনুল হক ঢাকা মহানগর উত্তরের সবচেয়ে ক্লিন ইমেজের নেতা ছিলেন। তিনি ঢাকা মহানগর 16 যেটা আসন, এই আসনে কি হয়েছে এটা আপনি জানেন। সানজিদা ইসলাম তুলি ঢাকা মহানগর 14, এম এ কাইম এই আসনে কি হয়েছে আমরা জানি। তারপরে এরকম সিরাজগঞ্জে দেখলাম যে একবার নির্বাচন কমিশন বিএনপির এক ক্যান্ডিডেটকে জিতাই দিল। এরপরে সেইখানে বললো পোস্টাল ব্যালট 2179টা পোস্টাল ব্যালট। তো 2179টা পোস্টাল ব্যালটে আপনার খুলে আর 820টা ব্যালট বিএনপি কে দেখিয়ে ওখানে জামাতকে বিজিত করলো। তো আসলে যে ব্যাপারটি, যে কথাটি বলবার প্রয়োজন বা বলবার প্রয়োজনীয়তা আছে, সেটি হলো বিএনপি তো ক্ষমতায় ছিল না এই 18 মাস। বিএনপি তো একটি নির্বাচন চেয়েছিল, বিএনপি রাজপথে হাম্বিদাম্বি করে নাই। এনসিপি বরঞ্চ শপথ নেয় নাই, জুলাই গণঅভ্যুত্থানকে পুঞ্জীভূত করে প্রত্যেক সম্পত্তি বানিয়েছিল। মানুষ মব কালচারকে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, মানুষ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেছে। এটা হলো আমার ব্যক্তিগত বিশ্লেষণ, এবং আমরাও জেনেছি সাধারণ জনগণের কাছে যে আসলে বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে। বিএনপির তারেক রহমানের একটি বক্তব্য এ পর্যন্ত, আজকের দিনে একটি বক্তব্য তিনি দিয়েছেন, আমি অশালীন অশোভন পাইনি, কিন্তু রুট লেভেলে কিছু চাঁদাবাজি হয়েছে, সেটি সাংবাদিক হিসেবে অস্বীকার করলে বিবেকের তাড়নায় ভুগবো। সেই চাঁদাবাজদের ইন্টারিম গভর্নমেন্ট আইনের আওতায় নেওয়া উচিত ছিল। আইনের আওতায় না নিয়ে আমার বিশ্লেষণটা এমন যে একটি ক্ষেত্র সৃষ্টি করা হয়েছিল বিএনপির ইমেজ নষ্ট করার ক্ষেত্র, ব্রড আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে, এত এত কমেন্টস, তারেক রহমান একটা ভালো কথা বলছে সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা, এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো জামাতের যে স্ট্যান্ড, জামাতের স্ট্যান্ড যদি ধর্মীয় মূল্যবোধ থাকতো, সেখানে চরমোনাই সাহেবের দল কি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে সাথে রেখে টেকে যদি তারা টোটাল ইসলামকে পুঁজি করে এগিয়ে যেত তাহলে একরকম ছিল, কিন্তু সেখানে একজন হিন্দু ভদ্রলোককে মনোনয়ন দিলেন। জামাতের টপ লেভেলের টপ টায়ারে একরকম বক্তব্য আমরা শুনলাম, একেবারে রুট লেভেলে বক্তব্য আর একরকম শুনলাম। সর্বোপরি সরকার যে আপনার বিকাশ বন্ধ করেছে, নগদ বন্ধ করেছে, রকেট বন্ধ করেছে, গাড়ি ঘোড়া বন্ধ করেছে, ইত্যাদি ইত্যাদি বন্ধ করেছে, এই বন্ধ করার মধ্য দিয়ে আপনার একটি সুষ্ঠু নির্বাচন দিকে গেছে। এখন তুলনামূলক ভাবে আমি বলবো যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ইঞ্জিনিয়ারিং যে কথাটি আছে সেই অভিযোগটা বিএনপির তরফেও থাকতে পারে, বিএনপির তরফ থেকেও দায়ের করতে পারে, কিন্তু বিএনপি করার সুযোগ নাই। হলো এই 18 মাস মজলুম দল হিসেবে বিএনপি ছিল, মজলুম, কোনো কথাই বলতে পারে নাই, কোনো আন্দোলন করে নাই, মানে যেভাবে চলছে ওইভাবেই চলছে। টোটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ইমেজকে নষ্ট করবার জন্য একটা দল উঠে পড়ে লেগেছিল, এবং যে কোনো ছেলে। আপনাকে শুনবো, আমি আবার শুনবো আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি বিশ্লেষণটা আমি শেষ বাক্যটা বলে দিই, সেটি হলো যে এই সব জায়গায় আমরা প্রশ্ন করেছি জনগণের কাছে, জনগণ বলছে যে এটি বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে। বিএনপি যদি বহিষ্কার না করতো তাহলে আমরা একটা কথা মেনে নিতে পারতাম, কিন্তু বিএনপি যেহেতু বহিষ্কার করেছে তাদের দায় এড়াইছে, সরকার যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ। এইসব জরিপ থেকেই আমরা এই তথ্যগুলো পেয়েছিলাম যে জনগণ লাস্ট পর্যন্ত আপনার সত্যের পক্ষে অবস্থান নিবে। ধন্যবাদ আপনাকে।